আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোল্ডেন কমার্স কেয়ারের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় শিক্ষক নিবন্ধন প্রভাষক হিসাব বিজ্ঞান বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, ডিরেক্ট কস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং। ডিরেক্ট কস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং অধ্যায়টি আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বিবিএ থার্ড ইয়ারে করেছি এবং এমবিএ প্রিলিমিনারিতে রয়েছে। প্রভাষক নিবন্ধন পরীক্ষায় আমাদের এই ডিরেক্ট কস্টিং অ্যাবজর্পশন কস্টিং এর বাংলা ভার্সনে আমাদের রয়েছে প্রত্যক্ষ ব্যয় ও ঘাসন ব্যয়। প্রত্যক্ষ ব্যয় ও ঘাসন ব্যয় বা অন্তর্ভুক্ত ব্যয় হিসাব পদ্ধতি। এ- প্রত্যক্ষ ব্যয় এবং ঘাসন ব্যয় পদ্ধতিতে যে অঙ্ক যে এন্ট্রি গুলো নিয়ে আমাদের বেশিরভাগ সমস্যা তৈরি হয় এগুলো হচ্ছে ভেরিয়েন্স। এই ভেরিয়েন্স নিয়ে আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই সমস্যা তৈরি হয়। আমরা আজকে ভেরিয়েন্স নিয়ে ডিটেলস আলোচনা করব। আশা করি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ভেরিয়েন্স নিয়ে কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। ভেরিয়েন্স সাধারণত তিন অবস্থায় থাকতে পারে। একটি হচ্ছে আমাদের বৈলম ভেরিয়েন্স। বৈলম ভেরিয়েন্স বা উৎপাদন প্রভেদ। ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স অর্থাৎ পরিবর্তনশীল প্রভেদ। আর ফিক্স ফ্যাক্টরি ওভারহেড ভেরিয়েন্স স্থায়ী প্রভেদ। ভেরিয়েন্স সাধারণত আমাদের দুইটি ভেরিয়েন্স বের হতে পারে। একটি হচ্ছে আনফেভারেবল ভেরিয়েন্স, প্রতিকূল পার্থক্য বের হতে পারে। আরেকটি হচ্ছে ফেভারেবল ভেরিয়েন্স। এই তিনটি ভেরিয়েন্স ক্যালকুলেশন করে আমাদের দুইটি মান বের হতে পারে। একটি হচ্ছে আনফেভারেবল ভেরিয়েন্স আর একটা হচ্ছে ফেভারেবল ভেরিয়েন্স। প্রতিকূল পার্থক্য, প্রতিকূল পার্থক্য হলে আমরা এটা যোগ করব। আরেকটা হচ্ছে অনুকূল পার্থক্য, অনুকূল পার্থক্য হলে এটা আমরা বিয়োগ করব। অনুকূল পার্থক্য হলে এটা আমরা বিয়োগ করব। তাহলে আমরা আজকে যে ম্যাথটা করব এই ম্যাথটির সাহায্যে আমরা ভেরিয়েন্স গুলো আরো বিস্তারিত আলোচনা করব। এই ম্যাথগুলোর সাহায্যে এই ম্যাথটির সাহায্যে আমরা ভেরিয়েন্সটি শিখতে পারবো। দেখেন, সাদি কোম্পানি তার বর্তমান ঘাসন পদ্ধতির সাথে প্রত্যক্ষ ব্যয় পদ্ধতির তুলনা করতে চায়। তার নথি পরীক্ষা করে নিম্নের তথ্য পাওয়া যায়। বাজেট উৎপাদন দেওয়া আছে হচ্ছে আমাদের 1000 একক। প্রারম্ভিক মজুদ দেওয়া আছে আমাদের 200 একক। প্রকৃত উৎপাদন দেওয়া আছে 900 একক। বিক্রয় 1000 একক। একক প্রতি বিক্রয় মূল্য 10 টাকা। একক প্রতি একক কাঁচামাল একক প্রতি 2 টাকা। শ্রম একক প্রতি 2 টাকা। উৎপাদনশীল উৎপাদনশীল পরিব্যয় একক প্রতি 1 টাকা। স্থায়ী উৎপাদন ব্যয় বা স্থায়ী কারখানা পরিব্যয় 27,700 টাকা। স্থায়ী বিক্রয় ও বিতরণ ব্যয় 1300 টাকা। প্রমাণ পরিবর্তনশীল ব্যয় থেকে প্রতিকূল প্রভেদ দেওয়া রয়েছে আমাদের 200 টাকা। এবার আমরা এই অঙ্ক করার সাথে সাথে আমরা বলছিলাম আমাদের এই চ্যাপ্টারের তিনটি জিনিস আমাদের ভালোভাবে খেয়াল করতে হবে। একটি হচ্ছে আমাদের উৎপাদন, একটি হচ্ছে আমাদের উৎপাদন, আর একটি হচ্ছে আমাদের উৎপাদন, একটি হচ্ছে উৎপাদন একক, উৎপাদন একক, আরেকটি হচ্ছে বিক্রয় একক, উৎপাদন একক, বিক্রয় একক এবং সমাপনী একক, সমাপনী একক। এই তিনটির ভিতরে, এই তিনটির মধ্যে যে কোনো একটি আমাদের মিসিং থাকতে পারে। তাই উৎপাদন একক মিসিং থাকবে, তাহলে বিক্রয় একক মিসিং থাকবে, নাহলে সমাপনী একক মিসিং থাকবে। আমরা প্রশ্ন পড়ার সাথে সাথে এই তিনটি একক খুঁজবো, তিনটির ভিতরে কোনটি মিসিং রয়েছে। আমাদের বাজেটকৃত উৎপাদন, উৎপাদন দেওয়া আছে এবং প্রকৃত উৎপাদন দেওয়া আছে। তাহলে উৎপাদন আমাদের কোশ্চেনে দেওয়া রয়েছে। তারপর আমাদের বিক্রয় একক, বিক্রয় এককও আমাদের কোশ্চেনে দেওয়া রয়েছে। প্রারম্ভিক কিন্তু আমাদের সমাপনী এককটা কোশ্চেনে নাই। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে সমাপনী এককটা নির্ণয় করব। তাহলে সমাপনী একক সমান সমান
আমরা জানি এর আগের ক্লাসে আমরা সমাপনী এককের সূত্রটা শিখেছিলাম। সমাপনী তৈরি পণ্য, সমাপনী তৈরি পণ্য ইকাল টু প্রারম্ভিক তৈরি পণ্য যোগ প্রকৃত উৎপাদন মাইনাস হচ্ছে বিক্রয়। সমাপনী তৈরি পণ্য ইকাল টু প্রারম্ভিক তৈরি পণ্য যোগ প্রকৃত উৎপাদন মাইনাস হচ্ছে বিক্রয়। তাহলে আমরা দেখতে পেতেছি আহ, প্রারম্ভিক প্রারম্ভিক মজুত পণ্য আমাদের রয়েছে 200 একক। তাহলে আমরা প্রারম্ভিক লিখবো হচ্ছে 200 একক। এর সাথে আমাদের উৎপাদন একাধিক থাকতে পারে, যেমন বাজেট উৎপাদন এবং প্রকৃত উৎপাদন। আমরা কাজ করব হচ্ছে প্রকৃত উৎপাদন নিয়ে। প্রকৃত উৎপাদন হচ্ছে আমাদের 900 মাইনাস বিক্রয় একক হচ্ছে 1000। এভাবে আমরা ক্যালকুলেশন করলে সমাপনী এককটি তৈরি হবে। তাহলে এই সমাপনী একক, তাহলে আমরা লিখবো প্রারম্ভিক একক প্লাস প্রকৃত উৎপাদন মাইনাস বিক্রয়। প্রারম্ভিক একক 200, সমাপনী হচ্ছে প্রকৃত হচ্ছে আমাদের 900, বিক্রয় হচ্ছে 1000। বাদ দিলে আমাদের হবে হলো 100 একক। এরপরে আমাদের 2 নম্বর ওয়ার্কিং এ যেটা আমরা নির্ণয় করব, 2 নম্বর ওয়ার্কিং আমরা করব হচ্ছে একক প্রতি উৎপাদন। তাহলে একক প্রতি উৎপাদন আমরা নির্ণয় করব। একক প্রতি উৎপাদন, একক প্রতি উৎপাদনের আইটেমের মধ্যে সাধারণত আমাদের এই 4টি আইটেম অন্তর্ভুক্ত হয়। তাহলে আমাদের প্রথমে লিখবো আমরা কাঁচামাল। কাঁচামাল আমাদের কত টাকা রয়েছে? কাঁচামালের ভ্যালু আমাদের রয়েছে হলো, কাঁচামাল একক প্রতি কাঁচামাল আমরা লিখবো একক প্রতি কাঁচামাল রয়েছে আমাদের 2 টাকা। কাঁচামাল লিখবো 2 টাকা। চোম রয়েছে 2 টাকা। পরিবর্তনশীল পরিব্যয় রয়েছে 1 টাকা। তাহলে আমরা লিখবো হচ্ছে দুই ঘরে লিখবো কাঁচামাল। তাহলে কাঁচামাল লিখবো হচ্ছে আমরা 2 টাকা, এই ঘরেও 2 টাকা। প্রত্যক্ষ চম 2, 2। পরিবর্তনশীল পরিব্যয় লিখবো আমরা 1 টাকা, 1 টাকা। আর স্থায়ী উপরিব্যয়, স্থায়ী উপরিব্যয় বা উৎপাদন ব্যয় নিয়ে আমাদের একটু সমস্যা রয়েছে এখানে। এটা একটু সবাই ভালোভাবে খেয়াল করব। স্থায়ী উৎপাদন ব্যয় বা উপরিব্যয়, একক প্রতি স্থায়ী উৎপাদন ব্যয় বা উপরিব্যয়। আমাদের একক প্রতি ব্যয় নেই। আমাদের রয়েছে স্থায়ী উৎপাদন ব্যয় বা উপরিব্যয় 2700 টাকা। এই 2700 টাকাকে আমরা একক প্রতি উৎপাদন ব্যয়ে, একক প্রতি স্থায়ী উপরিব্যয়ে কনভার্ট করার জন্য আমাদের উৎপাদন দ্বারা ভাগ করতে হবে। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এটি হচ্ছে আমাদের বাজেটকৃত উৎপাদন বা স্বাভাবিক উৎপাদন দ্বারা ভাগ হবে। শুধু উৎপাদন বা প্রকৃত উৎপাদন দ্বারা এটা ভাগ করা যাবে না যদি আমাদের একাধিক উৎপাদন থাকে। আর যদি একটি উৎপাদন থাকে, তাহলে আমার একটি উৎপাদন একক থাকে, তাহলে আমরা এই প্রকৃত উৎপাদন দিয়েই ভাগ করব। যদি আমাদের একাধিক উৎপাদন থাকে, তাহলে আমরা প্রথমে স্বাভাবিক উৎপাদন দ্বারা ভাগ করার চেষ্টা করব। স্বাভাবিক উৎপাদন না থাকলে আমরা বাজেটকৃত উৎপাদন দ্বারা ভাগ করব। বাজেটকৃত উৎপাদন না থাকলে শুধু উৎপাদন দ্বারা ভাগ করব। যেহেতু এখানে বাজেটকৃত উৎপাদন রয়েছে 1000, তাহলে আমরা করব হচ্ছে প্রকৃত আমরা লিখবো হচ্ছে স্থায়ী উপরিব্যয়। তাহলে আমাদের টাকা রয়েছে 2700। 2700 ভাগ হচ্ছে আমরা লিখবো 1000। 2700 ভাগ 1000, এটি আমাদের, আমরা জানি স্থায়ী উপরিব্যয়টা আমাদের পরিবর্তনশীল ব্যয়ে অন্তর্ভুক্ত। পরিবর্তনশীল ব্যয়ে হবে না, এটি আমাদের হবে হলো 2 টাকা 70 পয়সা। এটি ঘাসন ব্যয়ে অন্তর্ভুক্ত হবে। দুইটির মধ্যে মূল পার্থক্য হচ্ছে স্থায়ী উপরিব্যয় নিয়ে। স্থায়ী উপরিব্যয়টা পরিবর্তনশীলে অন্তর্ভুক্ত হবে না বা ঘাসন ব্যয়ে অন্তর্ভুক্ত হবে। আমরা একক প্রতি বিক্রয় বের করলাম। এখানে হচ্ছে আমাদের 5 টাকা এবং এখানেও রয়েছে আমাদের 7 টাকা 70 পয়সা। এভাবে আমরা একক প্রতি উৎপাদন নির্ণয় করব। এই ভিডিওটি অনেক কষ্ট করে তৈরি করা হচ্ছে। আপনারা ভিডিওটি একটি লাইক, কমেন্ট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনার এবং আপনাদের একটু ফেসবুক পেজে শেয়ার করে রাখবেন, টাইমলাইনে শেয়ার করে রাখবেন। বেশি বেশি শেয়ার করলে যাতে আমাদের কষ্টটি একটু
সার্থক হয়। এই জন্য আপনারা বেশি বেশি করে শেয়ার করে রাখবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে আমরা এরপরে যেটা করব, 3 নাম্বার আমাদের আমরা এরপরে যেটা নির্ণয় করব, এটি হচ্ছে আমাদের 3 নাম্বার ওয়ার্কিংটা হতে পারে আবার নাও হতে পারে। 3 নাম্বার ওয়ার্কিংটা আমরা 3 নাম্বার গণনা কার্যটা আমরা তখনই করব যখন আমাদের একাধিক উৎপাদন থাকবে এবং উৎপাদনের মধ্যে পার্থক্য থাকবে। তাহলে আমাদের প্রকৃত উৎপাদন হচ্ছে 900 একক, প্রকৃত উৎপাদন 900 একক, আর বাজেটকৃত উৎপাদন হচ্ছে 1000 একক। তাহলে আমরা দেখতে পারতেছি আমাদের উৎপাদন রয়েছে দুইটি, দুইটি উৎপাদনের মধ্যে পার্থক্য রয়েছে। যদি পার্থক্য থাকে তাহলে আমরা বৈলম ভেরিয়েন্স বা আহ, বৈলম ভেরিয়েন্স বা উৎপাদন প্রভেদ নির্ণয় করব। আর যদি পার্থক্য না থাকে, সাপোজ দুইটাই যদি 1000 হয়, তাহলে আমরা 3 নাম্বার গণনা কার্য করব না। 3 নাম্বার গণনা কার্যটি তখনই করব আমরা যখন আমাদের দুইটি উৎপাদনের মধ্যে পার্থক্য থাকবে। এবং কি আমাদের দুইটি উৎপাদনের মধ্যে পার্থক্য রয়েছে, তাহলে আমরা লিখবো উৎপাদন প্রভেদ নির্ণয় বা উৎপাদন পার্থক্য নির্ণয়। উৎপাদন প্রভেদ, তাহলে উৎপাদন প্রভেদ ইকাল টু প্রকৃত উৎপাদন মাইনাস বাজেটকৃত উৎপাদন গুণন একক প্রতি স্থায়ী উপরিব্যয়। প্রকৃত উৎপাদন মাইনাস বাজেটকৃত উৎপাদন গুণন একক প্রতি স্থায়ী উপরিব্যয়। প্রকৃত উৎপাদন আমাদের দেওয়া রয়েছে 900 একক, তাহলে আমরা এখানে লিখবো 900 একক। তারপরে বাজেটকৃত উৎপাদন রয়েছে আমাদের 1000 একক, তাহলে আমরা বাজেটকৃত উৎপাদন লিখবো 1000 একক। আর একক প্রতি স্থায়ী উপরিব্যয় এখানে আমরা নির্ণয় করেছি, একক প্রতি স্থায়ী উপরিব্যয় হচ্ছে আমাদের 2 টাকা 70 পয়সা। তাহলে আমরা এখানে লিখবো একক প্রতি স্থায়ী উপরিব্যয় 2 টাকা 70 পয়সা। তাহলে আমরা বিয়োগ করলেই হবে, বিয়োগ করে গুণন দিলে হবে আমাদের -270। ক্যালকুলেশন করার পর যদি আমাদের মাইনাস মান আসে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রতিকূল প্রভেদ, অর্থাৎ আনফেভারেবল ভেরিয়েন্স। প্রতিকূল প্রভেদ যদি মাইনাস আসে তাহলে আমরা লিখবো প্রতিকূল প্রভেদ বা আনফেভারেবল ভেরিয়েন্স। আর যদি প্লাস আসে তাহলে আমরা লিখবো হলো অনুকূল প্রভেদ বা ফেভারেবল ভেরিয়েন্স। এভাবে আমরা 3 নাম্বার ওয়ার্কিংটা কমপ্লিট করব। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা ফেস করেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন, এখানে সমস্যা সলভ করে দেওয়া হবে। এরপরে আমরা করব হচ্ছে সাদি কোম্পানি আয় বিবরণী প্রত্যক্ষ বা পরিবর্তনশীল ব্যয় পদ্ধতি। এখানে লিখবো আমরা বিবরণ টাকা টাকা। প্রথমে আমাদের হবে হচ্ছে বিক্রয়। আমাদের কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে বিক্রয়, বিক্রয় একক দেওয়া আছে 1000 এবং প্রতি এককের বিক্রয় মূল্য রয়েছে 10 টাকা। তাহলে আমরা করব 1000 বিক্রয় টাকা বের করব, 1000 গুণন হচ্ছে 10, 1000 গুণন 10। তাহলে আমরা বিক্রয়টা সর্বদাই দ্বিতীয় ঘরে লিখবো, তাহলে 1000 গুণন 10, 10,000 টাকা। বাদ পরিবর্তনশীল বিক্রিত পণ্যের ব্যয়। পরিবর্তনশীল বিক্রিত পণ্যের ব্যয় আমরা প্রথমে লিখবো প্রারম্ভিক মজুদ। এবং এখানে আমরা যখন প্রত্যক্ষ পদ্ধতিতে করব তখন এটা রেট ধরবো আমরা। প্রত্যক্ষ পদ্ধতি রেট 5 টাকা, বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে প্রত্যক্ষ পদ্ধতিতে আমরা রেট ধরবো 5 টাকা এবং ঘাসন ব্যয় ধরবো 7 টাকা 70 পয়সা। তাহলে আমাদের প্রারম্ভিক মজুদ লিখবো আমরা। প্রারম্ভিক মজুদ আমাদের কোশ্চেনে থাকতে পারে নাও থাকতে পারে, যদি থাকে বসাবো, না থাকলে জিরো বসাবো। প্রারম্ভিক মজুদ আমাদের রয়েছে 200 একক, তাহলে আমরা লিখবো প্রারম্ভিক মজুদ। প্রারম্ভিক মজুদ লিখবো হচ্ছে 200 একক। আর একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বের করছি আমরা হচ্ছে 5 টাকা। তাহলে 200 গুণন 5 সমান সমান 1000 টাকা। তারপরে লিখবো আমরা উৎপাদন ব্যয়। আমাদের উৎপাদন বলতে এখানে আসবে হচ্ছে প্রকৃত উৎপাদন বা শুধু উৎপাদন। প্রকৃত উৎপাদন আমাদের 900,
একক প্রতি ব্যয় নির্ণয় করছি আমরা পরিবর্তনশীল ব্যয় 5 টাকা। তাহলে আমাদের হবে 4,500 টাকা। আবার দুইটি যোগ করবো আমরা, যোগ করলে আমাদের আসবে 5,500 টাকা। 5,500 থেকে আমরা সমাপনীটা বাদ দিব। সমাপনী আমরা বের করেছি 100 একক। তাহলে 100 গুণন হচ্ছে 5। তাহলে আমাদের সমাপনী হবে হলো 500 টাকা। বাদ দিয়ে আমরা এর আগে ফাইনাল করে দিয়েছিলাম, কিন্তু এখন আমাদের প্রতিকূল প্রভেদ থাকার কারণে নিচেই বসাতে হবে। তাহলে বাদ দিয়ে আমাদের আসবে হচ্ছে 5,000। এই 5,000-এর সাথে আমরা কাজ করব হচ্ছে প্রতিকূল প্রভেদটা যোগ করব। 5,000-এর সাথে অনুকূল প্রভেদ হলে আমাদের প্রত্যক্ষ ব্যয় পদ্ধতিতে আসবে হচ্ছে পরিবর্তনশীল প্রভেদটা প্রত্যক্ষ ব্যয় পদ্ধতিতে অন্তর্ভুক্ত হবে। এবং পরিবর্তনশীল ব্যয় সহ বাকি তিনটি বা পরিবর্তনশীল ব্যয় সহ বাকি দুইটি আমাদের ঘাসন ব্যয় হবে। অর্থাৎ পরিবর্তনশীল উপরিব্যয় আসবে শুধুমাত্র পরিবর্তনশীল প্রভেদটা, আর তিনটি বসাইতে হবে ঘাসন ব্যয়। তাহলে আমাদের এখানে প্রতিকূল পরিবর্তনশীল প্রভেদ রয়েছে, আমরা যোগ করব, যোগ প্রতিকূল পরিবর্তন প্রতিকূল পরিবর্তন শীল প্রতিকূল পরিবর্তনশীল প্রভেদ। তাহলে প্রতিকূল পরিবর্তনশীল প্রভেদ আমাদের কোশ্চেনে দেওয়া রয়েছে 200। তাহলে আমরা সরাসরি লিখবো হচ্ছে 200। 200 লিখে যোগ করে এবার আমরা ফাইনাল করে লিখবো। তাহলে আমাদের ফাইনাল করে হবে হচ্ছে 5,200। 5,200 আমরা উপর থেকে যদি বিয়োগ করি, তাহলে 5,200 বিয়োগ করে আমাদের যেটা হবে, এটা হচ্ছে আমাদের গস কন্ট্রিবিউশন মার্জিন। গস কন্ট্রিবিউশন মার্জিনের বাংলা হচ্ছে মোট অনুদান পান্ত অনুপাত। অর্থাৎ মোট অনুদান পান্ত অনুপাত আসবে আমাদের 4,800। এখান থেকে আমরা পরিবর্তনশীল বিক্রয় উপরিব্যয়টা বিয়োগ করব। যেহেতু আমাদের পরিবর্তনশীল বিক্রয় উপরিব্যয় দেওয়া নেই, পরিবর্তনশীল বিক্রয় উপরিব্যয় দেওয়া নেই, তাহলে আমরা এটা পরিবর্তনশীল বিক্রয় উপরিব্যয়টা আমাদের কোশ্চেনে দেওয়া নেই, তাহলে এটা আমরা না দিলেও চলবে। অর্থাৎ এটা আমরা তুলে দিব। তুলে দিয়ে তাহলে আমাদের মোট লাভ যা হবে, যদি পরিবর্তনশীল ব্যয় না থাকে তাহলে মোট লাভ এবং মোট অনুদান পান্ত অনুপাত আমাদের কি হবে, দুইটি একই হবে যদি আমাদের পরিবর্তনশীল ব্যয় না থাকে। তারপর আমরা বাদ দিব বাদ স্থায়ী ব্যয়। এখানে আমাদের স্থায়ী ব্যয়ের মধ্যে একটি এন্ট্রি রয়েছে। স্থায়ী ব্যয়ের মধ্যে আমাদের যতগুলো স্থায়ী ব্যয় আছে সবগুলো স্থায়ী ব্যয় অন্তর্ভুক্ত করব। এখানে আমাদের স্থায়ী ব্যয়ের মধ্যে দুইটি এন্ট্রি রয়েছে। একটি হচ্ছে স্থায়ী উৎপাদন ব্যয়। স্থায়ী উৎপাদন ব্যয় হচ্ছে আমাদের 2,700 টাকা। আর স্থায়ী বিক্রয় ও বিতরণ ব্যয়, তাহলে আমরা লিখবো হলো স্থায়ী স্থায়ী কারখানা ও পরিব্যয়। স্থায়ী কারখানা ও পরিব্যয় রয়েছে আমাদের 2,700 টাকা, এটা লিখবো আমরা 2,700। আর আরেকটি রয়েছে আমাদের স্থায়ী বাণিজ্যিক ব্যয়, আমাদের থাকলে বসাবো, না থাকলে নাই। আর স্থায়ী আহ আরেকটি ব্যয় রয়েছে আমাদের, যে স্থায়ী কোশ্চেনে রয়েছে, দেখেন কোশ্চেনের মধ্যে আমাদের রয়েছে হলো স্থায়ী বিক্রয় ও বিতরণ ব্যয়। তাহলে স্থায়ী বিক্রয় ও বিতরণ ব্যয় হচ্ছে আমাদের 1,300 টাকা। তাহলে আমরা স্থায়ী বিক্রয় ও বিতরণ ব্যয় লিখবো হচ্ছে 1,300 টাকা। তাহলে এখানে 1,300 টাকা বসাবো। তাহলে দুইটি যোগ করে, দুইটির যোগফল হচ্ছে আমাদের 1,300 এবং 2,700। দুটি যোগ করলে আমাদের আসবে হচ্ছে 4,000। দুটি যোগ করলে আমাদের আসবে হচ্ছে 4,000 টাকা। তাহলে আমরা 4,000 লিখবো। 4,000 টাকা যদি আমরা বাদ দিই, বাদ দিলে আমাদের আসবে হচ্ছে 800 টাকা। এই 800 টাকাকে আমরা লিখবো নিট মুনাফা। এভাবে আমরা এই প্রত্যক্ষ ব্যয় পদ্ধতিতে আয় বিবরণী তৈরি করব। তাহলে আমি আরেকবার রিপিট করছি, দেখেন। তাহলে প্রথমে আমরা নাম লিখবো। প্রথমে লিখবো বিক্রয়। বিক্রয় আমাদের দেওয়া ছিল 1,000 গুণন 10, তাহলে লিখবো 10,000 টাকা। পরিবর্তনশীল বিক্রয় বিক্রিত পণ্যের ব্যয়। পরিবর্তনশীল বিক্রিত পণ্যের ব্যয় প্রারম্ভিক মজুত আমাদের দেওয়া ছিল 200 একক।
আর একক প্রতি ব্যয় বের করছি আমরা 5 টাকা। তাহলে 200 × 5 1000। উৎপাদন ব্যয় হচ্ছে আমাদের 900 × 5 4500। তাহলে আমরা যোগ করে লিখবো হচ্ছে 5500। এখান থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিব 5000। সমাপনী মজুত পণ্য 500 বাদ দিব। 500 বাদ দিলে আমাদের আসবে 5000। এই 5000 সাথে আমরা যোগ প্রতিকূল পরিবর্তনশীল প্রভেদ, এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে 200। তাহলে এই 200 যোগ করে আমরা ফাইনাল করে লিখবো। লেখার পরে উপর থেকে বাদ দিব। বাদ দেওয়ার পরে যেটা আসবে এটাই হচ্ছে আমাদের অনুদান পান্ত অনুপাত। এর থেকে আমরা আহ এর থেকে আমরা বিক্রয় ও বিতরণ ব্যয়, পরিবর্তনশীল কোনো ব্যয় থাকলে বিক্রয়, পরিবর্তনশীল কোনো ব্যয় থাকলে বাদ দিব। বাদ দিয়ে লিখবো মোট লাভ। তারপরে স্থায়ী ব্যয়গুলো বাদ দিয়ে লিখবো নিট লাভ। এভাবে আমরা এই পরিবর্তনশীল প্রত্যক্ষ ব্যয় বা পরিবর্তনশীল ব্যয়ের আয় বিবরণীটা তৈরি করব। আহ, পরিবর্তনশীল বা পরিবর্তনশীল ও প্রত্যক্ষ ব্যয়ের পরবর্তী অংশটি আমরা পরবর্তী ভিডিওতে আপলোড করব। আশা করি পরবর্তী ভিডিওটি দেখলে আপনাদের এই ম্যাথ সম্বন্ধে পরিবর্তনশীল ঘাসন ব্যয়টি পরবর্তীশীল ঘাসন ব্যয় এবং আমাদের মিলকরণ হিসাবটি, ঘাসন ব্যয় এবং আমাদের মিলকরণ হিসাবটি আমরা পরবর্তী ভিডিওতে আপলোড করব। আশা করি আপনারা পরবর্তী ভিডিওটি দেখলে ঘাসন ব্যয় এবং মিলকরণ হিসাবটি তৈরি করতে পারবেন। একটি মিলকরণ হিসাব করতে পারলে আমাদের যে কোনো মিলকরণ আসলেই করা যাবে। কারণ একটি মিলকরণের নিয়মে সকল মিলকরণ হিসাব হবে। জাস্ট একটি মিলকরণ হিসাব আমি করে দিব, আপনারা একটি মিলকরণের নিয়মে সকল মিলকরণ হিসাব তৈরি করবেন। যদি কোনো সমস্যা হয় আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিয়ে আমাদের মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপে জয়েন